সবাই টাইম মতো চলে আসবে আমি জানি, লেট করবে একজন, বিতুরাম কিছুতেই সময় আসবে না, দেরি করবেই করবে। একদম ভুল জানেন আপনি। আপনি কখন ফিরে এলেন? আবার ফিরে এসে লুকিয়ে লুকিয়ে আমার কথা শোনা হচ্ছিল? লুকিয়ে লুকিয়ে? এই দেখলেন, আবার ভুল বললেন আপনি। দরজাটা খোলা আছে, খোলা দরজার সামনে দাঁড়িয়ে আমি কথা শুনছিলাম আপনার। আপনি কিন্তু বেকার দোষারোপ করছেন আমার উপর। তো আপনি আমার পেছনে দাঁড়িয়ে তো আমার কথা শুনছিলেন নাকি? একদম না, আপনি বরং আমার সামনে দাঁড়িয়ে একা একা কথা বলছিলেন। আমার পারমিশন ছাড়া আমার মনের কথা শোনা আপনার উচিত হয়নি। না, এতদিন শুধু সন্দেহ ছিল, আজকে শিওর হয়ে গেলাম যে আপনার মাথায় গন্ডগোল আছে। না মানে, জোরে জোরে মনে কথা বলা আপনার মৌলিক অধিকার। মনে থাকবে, আমার মনে থাকবে। এই না 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 না, আর কোনো কথা বলবেন না আপনি। আমি এক্ষুনি বেরিয়ে যাব, একদম নিশ্চিন্তে থাকুন। আপনি জোরে জোরে মনে কথা বলুন না, কোনো অসুবিধা নেই। কিন্তু কিন্তু আমি না তার আগে মানে এক্ষুনি আপনার আরেকটা ভুল ধরিয়ে দেব, হাতে নাতে। কি? হাত পাতুন। চাবি? কিসের চাবি এটা? এই চাবি? ও, এটা তো লকারের চাবি। আর লকারে তো মায়ের গয়নাটা রাখা আছে। একদম ঠিক বলেছেন। আরে আমি যদি আপনাকে মনে না করিয়ে দিতাম, কাকিমণিকে ফেরত দিতেন কি করে? সরি সরি সরি, আমার যে কি বড় ভুল হয়ে গেছিল না। সরি সরি। কি ভুল হয়ে গেছে? আরে ঋষি, উমা, তুমি তো অফিসের জন্য বেরিয়ে গেছিলাম, ফিরে এসেছি, আবার চলে যাব। বাকি প্রশ্ন তুমি ওনাকে করো। নিজের কানে তো শুনলে উনি একটা ভুল করেছেন। বকুল, আমি বলছিলাম যে মানুষ মাত্রই না ভুলটা হয়, এটা কিন্তু মনে রাখবেন। বিকেলবেলা ফিরে আসবো আর আপনাকে আবার ভুল প্রমাণিত করব। আসছে। কি কি ব্যাপার বলো তো? জানি না। হ্যাঁ উমা, কি হলো? হ্যাঁ, এইবার কি হলো? গাড়ির চাবিটা হ্যাঁ, ভুলে গেছিলাম। ও কোনো ব্যাপার না, মানুষ মাত্রই তো ভুল হয়েই থাকে, হতেই। তুমি না সত্যি ভুল করেছি, তোমার মতো ছেলেকে বিয়ে করেই আমি ভুল করেছি। আমাকে ঘরের মধ্যে বসিয়ে রেখে নিজে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। লজ্জা করে না না তোমার? আমাকে এক সেট পাজামা পাঞ্জাবি এনে দাও তো। পারবো না, পারবো না, যাও। যেমন কুকুর তেমন মুগুর। কি বলো বর্ষা, ঠিক বলছি না? তোমাকে দেখতে আরো বেশি সুন্দর লাগে যখন তুমি ভয় পাও। যাই স্নানটা করে নি, আয়রন করে দিও তো। যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে? আমি চিনি না তোমায়, তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি। দেখে মনে হচ্ছে দুটো পাকা গজিয়ে গেছে। কি ভেবেছো আমি বুঝি না? নিশ্চয়ই অন্য কোনো মেয়ে পটাবার ধান্দা। এই, আমার সম্পর্কে রিসার্চ না করে আয়রনটা করো। বেরিয়ে যদি তৈরি না পাই না, মুখে কোনো কথা বলবো না কিন্তু। এবার বলবে তো কি প্ল্যান করেছো তুমি? কিভাবে সরাবে তুমি গয়নাটা? হ্যাঁ, এত ইমপেশেন্ট কেন হচ্ছে বলো তো? তোমাকে যেই কাজের জন্য নিচে পাঠিয়েছিলাম সেটা করেছো? জেনেছো অনুষ্ঠানটা কখন শেষ হবে? দূর, কেউ কিছু জানালে তবে তো জানো। যার কাছে জিজ্ঞেস করি সেই বলে বকুলের কাছে জানো, ও সব জানে।
আমার তো খেয়ে দিয়ে কাজ নেই, আমি নাকি বকুলের কাছে যাব? জিজ্ঞেস করতে হবে, ওকেই জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ দেখো না, শত্রুর কখনো কখনো খুব কাছে চলে যেতে হয়। তাহলেই তো তুমি ওর গতিবিধির উপর নজর রাখতে পারবে। কি যাও যাও, নিচে যাও আর সবার সাথে একটু মিলে মিশে থাকো, আর জানার চেষ্টা করো অনুষ্ঠানটা শেষ হবে কখন। আজকের এই বাড়ির অনুষ্ঠানে না, যদি বাইরের আর 2-3 জন থাকতো তাহলে ভালো হতো, জানো তো। যাকে বাদ দাও, তুমি যাও বকুলের ঘরে যাও আর একটু নিজের চোখ আর কান খোলা রেখো, কেমন? সে না হয় রাখবো, কিন্তু এবার তো বলো কি প্ল্যান করেছো তুমি? হ্যাঁ, গয়নাটা এমন ভাবে সরাবো, গয়নাটা বকুলের কাছেও থাকবে আবার তোমার কাছেও থাকবে। বুঝতে পারলে না তো? আমার কথাটা মন দিয়ে শুনবে, কেমন? বারে, তুমি ঋষির মুখের ওপরে বলে দিলে ও খাঁটি বাঙালি নয়? বেশ করেছি বলেছি, কেন বলবো না গো? উনি কেন বলতে পারেনি যে 25শে বৈশাখ কবে? আবার বললো বড় বড় করে যে আমি খাঁটি বাঙালি। দেখবো আমার চ্যালেঞ্জ উনি কিভাবে জেতেন। কিন্তু সেটা প্রমাণ করবে কিভাবে? সেটা তোমাকেও বলবো না। হ্যাঁ, হ্যাঁ, আজ অনুষ্ঠান শেষ হলে আমরা সবাই মিলে একটা খেলা খেলবো। এবার কি খেলা খেলবো সেটা সিক্রেট। করো না করো, আরো মজা করে রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেট করো, কিন্তু অনুষ্ঠানের শেষটা তো আমি জানি। তোমরা একদিকে নাচ গান করবে আর অন্যদিকে তোমার গয়না হাওয়া। দিদি ভাই, তুমি জানো না উনি কত কিছু এমনি ভুলে যান, নিজে ভুল করেন, দিয়ে আমাকে বকাঝকা করেন, তারপর ওনার রিয়েলাইজ হয় যে না, বকুলকে বকে তো আমি খুব ভুল করেছি। হ্যাঁ, সেই আমাদের ঋষি তো এখন তোমার উনি, আর তোমার উনিকে তো আমার থেকে একটু বেশি চিনবে। দূর বাবা, আমি ওরম ভাবে বলেছি নাকি? এই ছাড়ো তো, চলো চলো, ওনাকে নিয়ে অনেক কথা হয়েছে। আরে বাবা, আমাদের রিহার্সাল করতে হবে, আর তো মাত্র কয়েকটা ঘন্টা বাকি। গুড, তাহলে এই রিহার্সালের সময়টার মধ্যে এটা অন্তত জেনে নিতে হবে গয়নাটা ও কোথায় রেখেছে। শোনো, আমরা বরং কাকিমণির ঘরে যাই, গিয়ে দেখি কাকিমণি কি কি গান গাইবে, সেগুলো তো ঠিক করতে হবে। ঠিক বলেছো। হ্যাঁ হ্যাঁ, চল। তুমি আবার ওদিকে কোথায় যাচ্ছ? আরে এই যে লকারের চাবিটা, আমি তো ওনার কাছ থেকে এটা নিয়ে রাখতে ভুলে গেছিলাম, ওটাই তো দিতে তখন এসেছিলেন। ওই আবার উনি? দিচ্ছি ভাই, নিশ্চয়ই ওই লকারের মধ্যে বকুল মায়ের গয়নাটা রেখেছে, কিন্তু চাবিটা কোন একটা ড্রয়ারে রাখলো বলে মনে হলো। কিন্তু তুমি এখানে কি করছো মাম্মা? আসো না, আসো আসো। ওস্তাদ দেখো, তোমার ঘরে ঢুকতে লজ্জা পাচ্ছিল মাম্মাম। না গো, আমি লজ্জা পাবো কেন? কি যে বলে না ডাব্বু। ডাব্বু সোনা, তুমি কি করে জানলে যে তোমার মা লজ্জা পাচ্ছিল? মাম্মাম তো লজ্জায় বাইরে দাঁড়িয়েছিল, ঢুকছিল না তো, তাই আমি নিয়ে এসেছি। মাম্মাম লজ্জা পেও না, এটা ওস্তাদের ঘর। চলো না ওস্তাদ, আমরা রিহার্সাল করি। করবো তো রিহার্সাল। তোমরা এখন রিহার্সাল করবে? কি অনুষ্ঠান করবে গো? আমিও কিছু করি? হ্যাঁ, তুমি চাইলে করতেই। ভারে, সবাই যদি পারফর্ম করে তাহলে দর্শকটা কে হবে? এমনিতেই দর্শকের সংখ্যা কম, বাবা মা তুমি রোহন আর কাকুমণি।
ভাইয়া ভাইয়া কোন দলে? তা তো জানি না রোশনিদি, আমি শুধু জানি যেটা ঠিক উনি সেই দলে। এই ডাব্বু, জানিস আমরা বারাসাতে রবীন্দ্র জয়ন্তীর দিন কি মজা করতাম রে। আমরাও করবো মজা। করবো তো। মা আর ঠাম্মি নিশ্চয়ই এতক্ষণে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে পৌঁছে গেছে। আজ রবীন্দ্র জয়ন্তী, এই উপলক্ষে আমাদের বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আগত শ্রোতাবৃন্দের প্রতি আমাদের একান্ত অনুরোধ, আপনারা অতি সত্বর আসন গ্রহণ করুন। আর একটু পরেই আমাদের কলাকুশলীরা উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা করবে। বৌদি বলছি, বকুলের দৌলতে আমরাও তো ভিআইপি হয়ে গেলাম গো। হ্যাঁ, আমার না এত লোকজন আজকাল একদম ভালো লাগে না, অভ্যেস চলে গেছে। অজয় দা, কাকিমা, নমস্কার। আসুন দিদি, আপনি তো আমাদের বকুলের মা নাচবন্তী সান্যাল। আমি এখানকার কাউন্সিলর অজয় নাথ। নমস্কার, আসলে আপনার সঙ্গে ঠিক আলাপ ছিল না তো, তাই। আজ আপনার মেয়ে এখানে নেই ঠিকই, কিন্তু এই সমস্ত অ্যারেঞ্জমেন্ট কিন্তু ওরই করা। আপনি অবাক হচ্ছেন দিদি? বকুল তো এরকমই, নিজে থাকতে পারেনি কিন্তু ফোনে ফোনে সমস্ত ব্যবস্থা করেছে। এবছর তো বকুল নেই, তাই আপনারা না আসলে চলতো না। অবশ্য আমরা বকুলের ঠাকুমাকেও খুব আশা করেছিলাম। আমি শুনেছি এদের মুখে উনি খুব অসুস্থ। দিদি, আপনি কিন্তু আজ আমাদের চিফ গেস্ট। আমি? এ বাবা, আপনি এসব কি বলছেন? অবাক হচ্ছেন কেন দিদি? মেয়ের হাতের তৈরি অনুষ্ঠানে মা চিফ গেস্ট হবে না তো আর কে হবে? ও, আমাদের অনুষ্ঠান শুরু হতে তো বোধহয় আরেকটু সময় লাগবে। ততক্ষণ আপনারা ভিতরে গিয়ে বসুন, অনেকে অপেক্ষা করে আছেন আপনার সাথে কথা বলবে বলে। আমার সঙ্গে? কেন? তুমি বুঝতে পারছো না কাকিমা? তুমি হলে আমাদের বকুল ওস্তাদের মা, তাই জন্য। বকুলের সংসারটা এতটাই বড়, বাড়ির জন্য বাইরের জন্য একইভাবে চিন্তা করে আমার মেয়েটা, তাই নিশ্চয় সবাই এত আপন মনে করে বকুলকে। রবীন্দ্র জয়ন্তীর আগে প্রায় 1-1.5 মাস আগে থেকে আমরা রিহার্সাল শুরু করতাম, জানো। আমরাও কেন রিহার্সাল করি না? খুব ভুল হয়ে গেছে তোমার ওস্তাদের। এখানেও 1-1.5 মাস ধরে রিহার্সাল করার সুযোগ করে দেওয়া উচিত ছিল, তাই না? এই আইডিয়াটা কিন্তু খুব ভালো। বকুল, পরের বছর থেকে আমরাও রিহার্সাল করব। পরের বছর হয়তো আমি আবার আমার সেই পুরনো জায়গাতেই থাকবো। সেই ভালো, আমার বারাসাতই ভালো। এই যে বকুল এখন বারাসাত ছেড়ে চলে গেছে না দিদি, আমরা যে কি মিস করি ওকে, কি করে বোঝাবো আপনাদের। ও দিদি, আমি কিন্তু অনিমেষদাকেও চিনতাম, কাজের সূত্রে বহুবার গেছি ওনার কাছে। ওমা, তাই? হ্যাঁ দিদি, তবে বকুলের সাথে কিন্তু আমার অন্য সূত্রে আলাপ। তখন জানতাম না যে ও আমাদের অনিমেষদার মেয়ে। পরে যখন জেনেছি তখন মিলিয়ে দেখেছি দিদি, আমাদের বকুল একেবারে লেডি অনিমেষ সান্যাল। না আসলে কি বলুন তো, ওই অনিমেষদার মতো এত ভদ্র, শিক্ষিত, রুচিবান মানুষের তো পৃথিবীতে খুব অভাব। তবে আমাদের বকুল কিন্তু তা পূরণ করে দিয়েছে, একদম বাবার মতো হয়েছে। একবার ভাবুন, অতটুকু একটা মেয়ে কিন্তু নিজের কাঁধে সমস্ত দায়িত্ব নিয়ে এই রবীন্দ্র জয়ন্তীটা তো করতো। হ্যাঁ, এবছর নেই, কিন্তু দিদি বিশ্বাস করুন, আমরা এতটুকু কাজের প্রেশার ফিল করিনি। মধ্যিখানে ওই একবার এসে বেশ কিছুটা অ্যারেঞ্জ করে দিয়ে গেছে। তারপর তো কলকাতা থেকে রোজ ফোন করে কতদূর কি কাজ এগুলো জিজ্ঞেস করতো। ওর কর্তব্য জ্ঞানটা ভাবুন। আপনি কিন্তু রত্নগর্ভা। আচ্ছা দিদি, আপনার বড় মেয়েও তো শুনেছি খুব শিক্ষিত, মানে পড়াশোনায় খুব ভালো। না, ওনার সাথে আমার ঠিক আলাপ হয়নি। ওনার বোধহয় এইসব ব্যাপারে খুব একটা আগ্রহ নেই, না? না না, আসলে ও আসলে পড়াশোনা নিয়ে সবসময় ব্যস্ত থাকতো তো।
খুব একটা বাইরে বেরোতো না, মানে একটু চুপচাপ আমার বড় মেয়েটা। তবে আমাদের বকুল কিন্তু বড় আলাপি, জান লড়িয়ে খাটতো দিদি এখানকার প্রত্যেকটা মানুষদের জন্য। আর এখানেও সবাই ওকে খুব আপনজন বলে মনে করতো। ওহো, তোমরা আলাপ করতে চেয়েছিলে না? এসো 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 এসো, ইনি রাজবন্তী সান্যাল, আমাদের বকুলের মা। এসো এসো। নমস্কার মাসিমা, আপনি বকুলের মা? আপনাদের কথা কত শুনেছি বকুলের মুখে, বাড়ির সবার কথা বলতেছে। বকুল এখানে এসেও আমাদের কথা বলতো? রবীন্দ্র জয়ন্তীর দিন সকাল থেকে রাত ওইখানেই কেটে যেত, সারাটা দিন প্রায় ওখানে। গিয়ে সেই রাত্রিবেলা দেখা হতো মা আর ঠাম্মির সঙ্গে, তাও তো দেখা হতো। মা আর ঠাম্মিকে ছাড়া এটাই আমার প্রথম রবীন্দ্র জয়ন্তী। যে মেয়েকে এত ভালোবেসে মানুষ করলাম তার কাছে আজ আমরা মৃত, আর যে বকুলকে এত অবহেলা করলাম তার জন্যই আজ সবার কাছে সম্মানিত হলাম আমি। দাসীবাদী পেয়েছে আমাকে। আমাকে ছাড়া তুমি একা একা ঘুরতে যাচ্ছ তো? যাও, আমিও দেখবো আমাকে ছাড়া তোমার কতদিন চলে। বর্ষা, বর্ষা! ওই যে শুরু হয়ে গেল আরেকজনের চিৎকার। আরে গেলে কোথায়? হ্যাঁ, বাড়ির সব কাজ করবো আমি করবো নাকি? যাক সবকিছু পুড়ে। মেরেছে। উফ, বর্ষা! চিৎকার করছো কেন? দেখো কি করেছো, দেখো। আমি কি করবো বলো? আমি একা মানুষ, আর কত দিকেই বা যাবো? তোমার পিসি ডেকেছিল তাই তো আমি ওইদিকে গেছিলাম। আর তাছাড়া তুমি তো বলেছিলে পিসির সব কথা শুনে চলতে, না হলে আমাকে এই বাড়িতে থাকতে দেবে না। আমি কি করবো বলো তো? হ্যালো। হ্যাঁ ঠাম্মি। কি গো, তোমরা অনুষ্ঠান দেখতে গেছিলে? দাঁড়া দাঁড়া দাঁড়া, তার মানে তুই আগে থেকে জানতিস যে কাউন্সিলর আমাদের জন্য গাড়ি পাঠিয়েছেন? কাউন্সিলর গাড়ি পাঠাবেন মানে আমাদের অজয়দা? আরে আমাকে তো পচারা বলেছিল যে ওরা চায় তোমরা এবারে গিয়ে অনুষ্ঠান দেখো, তো আমি পচাদের বলেছিলাম যে তোরা তাহলে একটা গাড়ি ভাড়া করে মা আর ঠাম্মিকে নিয়ে যাস। কার ফোন মা? তোমার মেয়ে বকুল। এই বকুল, আজকে কি ভালো অনুষ্ঠান দেখলাম রে, সব তোর জন্য। তুই এত দূর থেকে সব কাজ এত সুন্দরভাবে করেছিস, আমি তো অবাক। যাক, তোমার অনুষ্ঠান দেখে ভালো লেগেছে, এটা শুনেই আমার মনটা খুশি হয়ে গেল। মাদার ইন্ডিয়া, জানিস অজয় বাবু তোর খুব প্রশংসা করছিলেন, বলছিলেন বকুলের মতো বিনয়ী, রুচিশীল, শিক্ষিত, পরোপকারী মেয়ে নাকি উনি। ব্যাস 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 মা, সত্যি অজয়দা আমাকে ভালোবাসেন বলে কত কথা বলে দিয়েছে। শিক্ষিত নাকি? তাও দিদির কথা বললে না আমি বুঝতাম। আমি নাকি শিক্ষিত? বাবা মা, তোমরা তো জানো গো। না রে মা, ওনারাই তো তোকে আমার থেকে আগে চিনেছেন। কতবার কত লোক এসে আজকে আমার সঙ্গে নিজে থেকে আলাপ করেছে জানিস, শুধুমাত্র আমি তোর মা বলে। আমি তো জানতামই না আমার মেয়ে কতজনের কত উপকার করেছে, তাই তাকে কত মানুষ ভালোবাসে, সম্মান করে।
সবাই যখন আজকে বলছিল না যে বকুলকে দেখলে অনিমেষ সান্যালের কথা মনে পড়ে, তখন একটা কথা ভেবে খুব ভালো লাগছিল জানিস তো। তোর বাবা হয়তো এটা জেনে সুখী হয়েছে যে তার একটা মেয়ে অন্তত মানুষ হয়েছে। কি হলো মা? এতক্ষণ তো তুমি ভালোভাবেই কথা বলছিলে, হঠাৎ কি হলো? দিদির কি হয়েছে বলো তো? ও মা, আরে সত্যি করে বলো না, আমার দিদি ঠিক আছে তো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, তো দিদি একদম ঠিক আছে। বলো না আমাদের রেডি হতে হবে, চলো না। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি যাব, তোমরা একটু যাও, আমি ফোনে কথাটা সেরে নিয়ে আসছি, ঠিক আছে? যাও 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 যাও, এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিরে, তোরা কি ওখানেও কিছু করছিস নাকি? বাড়িতে রবীন্দ্র জয়ন্তী করছিস? আরে ধুর, মায়ের কথা শোনার পরে তো আমার আর কর। আরে বাবা, তোর মা দিদি খুব ভালো আছে, আমি আছি না, তুই একদম চিন্তা করিস না, মন দিয়ে বাড়ির অনুষ্ঠান কর। আর যদি কথা বলতে ইচ্ছে করে তাহলে পরে কোনো সময় ফোন করে নিস। ঠিক আছে। আচ্ছা। এবার আমাকে সত্যি সত্যি দিদির খোঁজ করতে হবে, সবটা জানতে হবে, না হলে তো আমি মাকে ভালো রাখতে পারবো না।